এর পূর্বে আমরা মোটামুটি সাক্ষ্য আইনের উপর 3টা ক্লাস করিয়েছি। তো আশা করি যে সাক্ষ্য আইনের বেসিক কিছু নলেজ অবশ্যই আপনাদের হয়েছে, যে সাক্ষ্য আইনটা কিভাবে পড়তে হবে অথবা সাক্ষ্য আইনের কি কি জিনিসগুলো আছে। আজকের আলোচনায় থাকবে আমাদের সেকশন 5 থেকে নিয়ে সেকশন 55 পর্যন্ত, অর্থাৎ আদালতে যত কিছু আমরা শিখলাম, যত ভাবে উপস্থাপন করা যায় শিখলাম। এখন কথাটা হচ্ছে যে কোন জিনিসটা আদালতে প্রাসঙ্গিক হবে আর কোনটা প্রাসঙ্গিক হবে না, এই জিনিসটাই বলে আমাদের সেকশন 5 থেকে নিয়ে সেকশন 55 পর্যন্ত পড়লে আমরা এই জিনিসগুলাই পাবো। এই জিনিসগুলার বাইরে অন্য কোনো কথাবার্তা আদালতে চলবে না, এটাকেই বলে যে প্রাসঙ্গিক বিষয় বা রেলিভেন্সি অফ ফ্যাক্ট। তো আমরা যেই 3টা ক্লাস করেছি, আমরা আপনাদের রিকোয়েস্ট করব যে বারবার ওই ক্লাসগুলো ওই ভিডিওগুলো দেখে, যেহেতু মোটামুটি আরো 3-4 মাস সময় পাবেন, যাতে আপনার নিজের মতো একটা সাক্ষ্য আইনটা আয়ত্তে চলে আসে, যেহেতু 15 মার্কের এমসিকিউ আছে। যেমন আমরা কিছুটা বিষয় আপনাদের বিভক্ত করে দিয়েছি, গত ক্লাসে আমরা পড়িয়েছি যে একটা আমাদের কনসেপ্ট ছিল যে কিছু জিনিস আদালতে প্রমাণ করতে হয় না। তো এই কনসেপ্টে আপনি দুইটা জিনিস পান, ওই দুইটা জিনিস একটু মনে রাখবেন, যে একটা হচ্ছে আমার জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট আর একটা হচ্ছে এডমিটেড ফ্যাক্ট। এই দুইটা জিনিস আদালতে প্রমাণ করার দরকার নাই। এখন কোন কোন জিনিসগুলো জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট সেটাও আমরা দেখেছি। 11টার মতো জিনিস আছে যেগুলো জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টের অন্তর্ভুক্ত। তাহলে আপনার একটা টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এর পরের কনসেপ্টে ছিল আমাদের ইস্টাপল রিলেটেড, আমরা 3টা সেকশন পাবো সেখানে। তো সেখান থেকে জাস্ট আপনি একটু বোঝার চেষ্টা করবেন যে ইস্টাপলটা হচ্ছে সাক্ষ্য আইনের একটা বিষয়। এটা প্রকাশ্য আইনের বিরুদ্ধে কাজ করে না, এটা দেওয়ানি মামলার বিষয়, ফৌজদারি মামলাতে কাজ করে না, এটা জাস্ট একটা ঘটনাগত বিষয়। পাশাপাশি ইস্টাপল কাকে বলে এর উপাদানটা একটু মনে রাখার আমরা চেষ্টা করব, যে কোনো ব্যক্তির কোনো বক্তব্য বা তার কাজ করা অথবা কাজ থেকে বিরত থাকার মাধ্যমে যদি অন্য কোনো ব্যক্তিকে কোনো কাজ করতে উৎসাহ যোগায়, আর ওই ব্যক্তি যদি তার উপর ভরসা করে কাজটা করে, তখন যিনি ঘোষণা দিয়েছিলেন উনি পিছনে ফিরতে পারবেন না। তো এটাকেই বলে যে সকার্যজনিত বাধা বা স্টপল। এরপরে 116 এবং 17-তে আমরা দেখেছি যে ইমুভেবল প্রপার্টি রিলেটেড দুইটা স্টপল ছিল, ভাড়াটিয়া সারা জীবনই ভাড়াটিয়া থাকবে। এরপরে আমরা 117-তে পেয়েছিলাম মুভেবল প্রপার্টি রিলেটেড 3টা স্টপল। তো এইরকম আপনার দ্বিতীয় একটা কনসেপ্ট আপনি নিজের মতো করে একটু আয়ত্ত করার চেষ্টা করবেন। এরপরের কনসেপ্টটা ছিল আমাদের মামলাটা কে প্রমাণ করবে, বার্ডেন অফ প্রুফ ছিল, যেটা আমাদের 101 থেকে নিয়ে মোটামুটি 112 পর্যন্ত। তো আপনি এইভাবে কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করবেন। সাক্ষ্য আইনটা অত কঠিন কিন্তু কিছু না, যদি আপনি বোঝার স্টাইলটা যদি একটু নিজের মধ্যে নিতে পারেন। যেমন আমরা বলেছি যে 101-এ হচ্ছে যিনি মামলা করবেন উনি প্রমাণ করবেন, 102 হচ্ছে যিনি হেরে যাবেন আদালতের রায়ে উনি প্রমাণ করবেন, 103-এ ছিল পার্টিকুলার ফ্যাক্ট যিনি জানবেন, 104-এ ছিল যিনি কোনো জিনিস অ্যাডমিসেবল করাবেন, 105-এ ছিল যিনি কোনো এক্সেপশন দাবি করবেন, 106-এ যার কোনো বিশেষ জ্ঞান আছে, আর 107-এ দেখেছি আমরা 30 বছরের জীবিতকাল, 108-এ দেখেছি 7 বছরের মধ্যে মৃত, 109-এ আমরা জানি রিলেশন, 110-এ হচ্ছে ওনারশিপ, 111-তে অ্যাক্টিভ কনফিডেন্স, 112-তে লেজিটিমেসি অফ চাইল্ড, আর 114-তে আমাদের 9টার মতো কারণ আছে যেখানে বিচারক আমাদের একটা প্রিজামশনে যাইতে পারেন, সেটাকে আমরা বলি যে মে প্রিজামশন। এরপরে আমরা 118 থেকে 134 পর্যন্ত দেখেছি যে কারা আদালতে গিয়ে কথা বলতে পারবে, কারা সাক্ষী দেওয়ার যোগ্য হবে, বা কারা গেলে আদালত নিবেন না। তো এই রিলেটেড আমাদের 118, 119 আর 120 একদম সহজভাবে মনে রাখবেন যে সবাই সাক্ষ্য দিতে পারে 118, বোবা ব্যক্তিও সাক্ষ্য দিতে পারে 119, মামলার বাদী বিবাদী তাদের স্বামী স্ত্রীও সাক্ষী দিতে পারে 120। এই 3 সেকশনই গুরুত্বপূর্ণ। এরপরে এই যে 121 থেকে নিয়ে পরবর্তী অনেকগুলা সেকশন, এখানে আমাদেরকে বলে যে এই ব্যক্তিদেরকে আমরা বাধ্য করতে পারবো না সাক্ষ্য দেওয়ার জন্য, বা এরা আদালতে গেলেও আদালত শুনবে না। যেমন ছিল জজ এবং ম্যাজিস্ট্রেটদের ব্যাপারে, তাদেরকে আমরা বাধ্য করতে পারবো না। এটা ছাড়া ছিল যে বিবাহ চলাকালীন যে যোগাযোগ, এটাতে বাধ্য করতে আমরা পারবো না, যে বিবাহকালীন সময় স্বামী স্ত্রীর মাঝে কি কথাবার্তা হইছে। এরপরে আমাদের একজন ম্যাজিস্ট্রেট বা পুলিশ সাহেব কোথা থেকে অপরাধের সংবাদ পাইলেন, এটা ছাড়া অফিসিয়াল যে কমিউনিকেশন এগুলা প্রকাশ করতে আমরা পারবো না। রাষ্ট্রের অপ্রকাশিত যে নথি আছে এগুলার ব্যাপারে বাধ্য করা যাবে না। এটা ছাড়া আপনি যে আইনজীবী হবেন আপনার জন্য 4টা সেকশন আছে,
যে আপনি মক্কেলকে যে পরামর্শ দিবেন বা মক্কেল আপনার কাছে যা কিছু বলবে আপনি প্রকাশ করতে পারবেন না। আপনার অফিসে যারা কাজ করে, পিয়ন আছে, এদের উপর এই ধারাটা প্রযোজ্য হবে। এটা ছাড়া যদি কোনো কারণবশত আপনার মক্কেল স্বীকারও করে ফেলে, এর মানে এই না যে আপনিও স্বীকার করবেন, আপনার দরকার নাই, আপনার উপর প্রিভিলেজ থাকবে। এরপরে আপনি যদি কাউরে কোনো লিগ্যাল অ্যাডভাইস দেন, আপনি প্রকাশ করতে বাধ্য না। এই রকম আমাদের 4টা সেকশন আছে অ্যাডভোকেটদের জন্য। তো এভাবেও আপনি একটা কনসেপ্ট মনে রাখতে পারেন। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে 132টা, যেখানে বলে যে যে কোনো প্রকারের সাক্ষী যারা আদালতে উপস্থিত হবে কোনো সাক্ষ্য দেওয়ার জন্য, তারা নীরব থাকতে পারবে না, তাদেরকে অবশ্যই অবশ্যই প্রশ্নের উত্তর দিতে হবে। চাই প্রশ্নের উত্তরের কারণে সে অপরাধী হোক, তার সম্পত্তি বাজেয়াপ্ত হোক, তার বিরুদ্ধে মামলা হইতে পারে, যত কিছুই হোক, সে নীরব থাকতে পারবে না। তবে তার জন্য একটা সুবিধা হচ্ছে যে ওই স্বীকারোক্তির ভিত্তিতে কোনো মামলা দায়ের হবে না। যদি ভিন্ন কোনো এভিডেন্স পাওয়া যায় সেটা ভিন্ন জিনিস, কিন্তু সে যে আদালতে একটা কথা স্বীকার করলো, ওইটার ভিত্তিতে কোনো মামলা দায়ের করা যাবে না। এটা ছাড়া আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল একমপ্লিস, মানে যারা একসাথে অপরাধ করে, দুষ্কর্মের সহযোগীর বক্তব্যের উপর ভিত্তি করে যদি কোনো প্রকার পানিশমেন্ট দেওয়া হয়, এটা ইল্লিগাল হবে না। আর একটা গুরুত্বপূর্ণ ছিল যে একটা মামলা প্রমাণ করার জন্য নির্দিষ্ট কোনো সাক্ষীর দরকার নাই। এই যে ছোট ছোট জিনিসগুলো যদি আপনি 1-2 বার করে পড়ে পড়ে আয়ত্তে নিতে পারেন, এটাই যথেষ্ট। এটা থেকে আপনার এমসিকিউ কিন্তু আসবে। এরপরে 135 থেকে পরবর্তী যে 167 পর্যন্ত আছে, এখানেও সিলেক্টিভ মাত্র 10টার মতো সেকশন পড়লে কিন্তু শেষ। যেমন 1 নম্বরে হচ্ছে 136টা আপনি পড়বেন সব সময়, যে কোনটা গ্রহণ করবে কোনটা বর্জন করবে এই সিদ্ধান্তটা বিচারক নিজে গ্রহণ করবেন। আপনি নিয়ে গেলে আপনারা বলতে পারে যে এই এভিডেন্সটা আমি যদি গ্রহণ করি তাহলে মামলাতে কি আপনি বেনিফিট পাবেন, মামলার সাথে কিভাবে সম্পর্কযুক্ত। তার মানে 136 হচ্ছে বিচারকের ক্ষমতা, উনি কোন সাক্ষ্যটা গ্রহণ করবেন কোনটা বর্জন করবেন। 137 আর 138-এর মধ্যে আমরা কি জানি, একটাতে ডেফিনেশন দেওয়া আছে যে কাকে আমরা জবানবন্দি বলবো, কাকে জেরা বলবো, কাকে আমরা যে পুনঃ জেরা বলবো। তো এই রিলেটেড 2টা সেকশন আছে। এরপরে যদি কোনো প্রকার দলিল উপস্থাপন করার জন্য কেউ আসে, তাকে ক্রস এক্সামিনেশন করা যাবে না। এরপরে আমরা জানি কেউ যদি কোনো ব্যক্তির চরিত্র বর্ণনা করতে আসে, তাকে ক্রস এক্সামিনেশন করতে পারবো। তো এটার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে লিডিং কোর্সিন বলে 3টা সেকশন আমরা পাই। লিডিং কোর্সিন কাকে বলে, কত ধারায় আছে, কখন ক্রস করা যায় কখন করা যায় না, এটা গুরুত্বপূর্ণ। তো লিডিং কোর্সিন মানে যে প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত আছে। যেমন আপনাকে জিজ্ঞেস করা হইলো আপনার নামটা মিস্টার করিম, তো আপনি হ্যাঁ অথবা নাই উত্তর দিবেন। আপনি এই কোম্পানিতে চাকরি করেন, ইয়েস অথবা নো, এর বাইরে বলার কোনো সুযোগ নাই। তো এইরকম প্রশ্নগুলোকে বলে যে ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোর্সিন। তো এটা হচ্ছে আমাদের 141। আর 142 বলে যে কখন করা যাবে না, আর 143 বলে যে কখন করা যাবে। তো আমরা সিম্পলি জাস্ট মনে রাখবো সর্ব অবস্থায় হচ্ছে ক্রস এক্সামিনেশনে লিডিং কোর্সিন সহজভাবে করা যায়। এর বাইরে যদি আমরা করতে যাই তখন আদালতের পারমিশন লাগবে। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 145, যেটার মাধ্যমে আমরা কন্ট্রাডিকশন করতে পারবো। কোনো ব্যক্তির পূর্বের বক্তব্য এবং বর্তমান বক্তব্যের মধ্যে কন্ট্রাডিকশন দেখানোর জন্য 145 ধারা আমরা ব্যবহার করব। এরপরে 146 আমাদেরকে বলে যে আপনি যে যাকে ক্রস এক্সামিনেশন করবেন কি কি প্রশ্নটা করতে পারবেন, কোন কোন প্রশ্নটা আইনগতভাবে বৈধ। সেখানে 3 প্রকারের সেকশন দেওয়া আছে, ওইটা একটু দেখে নিবেন। এরপরে 47, 48, 49, 50, 51, 52 অতটা গুরুত্বপূর্ণ না, তারপরেও একটু দেখে নেবেন যদি সময় থাকে। 154টা গুরুত্বপূর্ণ। হোস্টাইল উইটনেস মানে বৈরী সাক্ষী, যাকে আপনি আপনার মামলা প্রমাণ করার জন্য আদালতে নিয়ে গেছেন, সে গিয়ে আপনার বিপক্ষেই যখন সে সাক্ষ্য দিবে, এটাকে বলে যে হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী। তো এটা থেকে এমসিকিউ যেটা আছে, আপনাকে সেকশন নাম্বার জিজ্ঞেস করে অথবা তাকে ক্রস করা যাবে কি যাবে না এটা আপনার কাছে জানতে চায়। তাহলে সিম্পল ভাবে আপনার অ্যান্সারটা হবে তাকে ক্রস তো করতে পারবেন, তবে আদালতের পারমিশন সাপেক্ষে। আদালত যদি অনুমতি দেয় তবেই তাকে ক্রস এক্সামিনেশন করতে পারবেন, না হলে কোনো সুযোগ নাই। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে 159, যেখানে আমাদের মেমোরি রিফ্রেশের কথা বলে। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 165, যেটার মধ্যে বলে যে বিচারক কি করতে পারে, যে কোনো অবস্থায় যে কোনো পক্ষকে উপস্থিত হইতে, যে কোনো সাক্ষীকে যে কোনো প্রশ্ন, যে কোনো দলিল, যেটা খুশি সেটা চাইতে পারে। চাই মামলার সাথে সম্পর্কযুক্ত হোক অথবা না হোক, তাতে কিচ্ছু আসে যায় না। তবে একটা কন্ডিশন দেওয়া আছে যে উনি রায়টা দিবেন প্রাসঙ্গিক বিষয়ের উপর ভিত্তি করে, তবে জিজ্ঞেস সবকিছু করতে পারবেন।
আর উনি যে সমস্ত জিনিস 165 অধীনে জিজ্ঞেস করবেন, ওগুলা অন্য পক্ষ যদি ক্রস এক্সামিনেশন করতে চায় তাহলে আদালতের পারমিশন লাগবে। আর 167টা আমরা সবাই জানি। 136-এ যখন বিচারক কিছু গ্রহণ করলো, সাক্ষী কিছু বর্জন করলো, এখন আপনি যদি মামলার শেষে হেরে যাওয়ার পরে যদি আপনি আপত্তি তোলেন আপিল আদালতে বা রিভিশন আদালতে, যে বিচারক আমার এই দুটা এভিডেন্স নেয় নাই বা এই দুটা বর্জন করছে, ওই জন্য আমি মামলায় হেরে গেছি, তখন আপিল আদালত যেটা দেখবে 167-র অধীনে যে যেইটা বর্জন করছে অথবা যেটা গ্রহণ করছে, যেটা নিয়ে ডাউট, এর বাইরে যদি উপযুক্ত প্রমাণ থাকে, মামলার কোনো প্রকার নতুন বিচার হবে না, মামলা কোনো প্রকার ভাবে পরিবর্তিত হবে না। এই যে জাস্ট 5 মিনিট আমরা যতটুকু কথা বললাম, আপনি যদি এই কয়টা সেকশন যদি মনে রাখতে পারেন, সাক্ষ্য আইন যথেষ্ট। আপনি 15-র মধ্যে 10 মার্ক তো আপনি পাবেনই পাবেন, কোনো সমস্যা নেই যদি এই জিনিসগুলো মনে রাখতে পারেন। আর যখন আপনি 15-তে 15 পাইতে চাবেন, তখন